নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 469 জনে। এখনো নিখোঁজ প্রায় 1,500 মানুষ। চলছে উদ্ধার অভিযান। এরই মধ্যে অন্তত 800 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বন্যায় অন্তত 17,000 শিশুর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ। এদিকে উদ্ধার অভিযানের মধ্যেই নতুন করে দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশির হোসেন। নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যার পর তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান করছেন পুলিশ ও উদ্ধারকর্মীরা। স্নিফার ডগ, বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সরানো হচ্ছে কাদা, পাথর ও ধ্বংসাবশেষ। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে থাকতে পারেন। এখনই আমরা নিশ্চিত করে বলতে পারছি না কতজন আটকে আছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে খুব সতর্কভাবে খোঁজ করছি। তবে পানির যে প্রবল স্রোত নেমে এসেছিল তাতে মানুষকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম। আসলে ধ্বংসস্তূপের নিচে ঠিক কি আছে আমরা এখনো জানি না। উদ্ধার কাজ শেষ হলে পরিস্থিতি বোঝা যাবে। অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যোগাযোগ ব্যবস্থা। দুর্গম উত্তরাঞ্চলে হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হচ্ছে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা। এরই মধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে কাঠমান্ডু পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার উদ্ধারকারী দল। এছাড়া চীনও 5 শতাধিক উদ্ধারকর্মী মোতায়েন করেছে। এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত 17,000 শিশু জরুরি মানবিক সহায়তার প্রয়োজনের মধ্যে পড়েছে। রসুয়া, নোয়াকোট ও ধাদিং জেলায় শিশুদের শিক্ষা ও মানসিক সহায়তা সহ জরুরি স্বাস্থ্য, পুষ্টি, পানি ও স্যানিটেশন সেবা দিতে ইউনিসেফ $1,72,00,000 জরুরি তহবিল চেয়েছে। তবে উদ্ধার অভিযানের মধ্যেই নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। দ্বিতীয় দফা বন্যার আশঙ্কায় উদ্ধারকর্মীরা এখন সতর্ক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে রেড ক্রস। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী নেপাল তিব্বত সীমান্তের কাছে বন্যার পানিতে একটি লেকের মতো জলাধার তৈরি হয়েছে। লেকটি এখন বাঁধ ভেঙে পানি নিচের দিকে নেমে যাওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আগামী 3 দিনে লেকটিতে প্রায় 30 লাখ কিউবিক লিটার পানি জমতে পারে। ফলে গিয়ারং বন্দর সহ আরও বেশ কিছু এলাকায় নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দেওয়ান মুবাশিরা হোসেন, 71। নেপালের হিমালয় সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক জনপদ। কাদায় চাপা পড়েছে ঘরবাড়ি, যানবাহন ও গবাদি পশু। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বন্যায় কিছু বুঝে ওঠার আগেই সব হারিয়েছেন তারা। দুর্গম এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ঘরবাড়ি কাদার নিচে, কোথাও উপড়ে পড়া গাছের পাশে পড়ে আছে গবাদি পশুর নিথর দেহ। বন্যার প্রবল স্রোতে তছনছ হয়ে গেছে নেপালের বিস্তীর্ণ এলাকা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্যার পর পুরো এলাকা যেন ধূসর কাদার সাগরে পরিণত হয়েছে। পাহাড় থেকে নেমে আসা বিশাল পাথরের স্তূপে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বসত বাড়ি। বন্যার পানি হঠাৎ এসে যেন বোমার মতো বিস্ফোরিত হলো। দূর থেকে নদীটাকে ছোট মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ পানি বাড়তে শুরু করে পুরো এলাকা ভাসিয়ে নিয়ে যায়। বন্যার পানির সঙ্গে আসা কাদা ও ধ্বংসাবশেষ সরাতে উদ্ধারকর্মীরা ব্যবহার করছেন ভারী যন্ত্রপাতি। নেপালের দেবীঘাট গ্রামের এক বাসিন্দা বর্ণনা করেন গ্রামটির দুরবস্থার কথা। আটকে পড়াদের উদ্ধার করাই হয়ে দাঁড়িয়েছে কঠিন। আমরা অনেক সমস্যার মধ্যে আছি। সবচেয়ে বড় সমস্যা সড়ক বন্ধ হয়ে যাওয়া। এখনো কত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে তা বলতে পারছি না। সেখানে পৌঁছানোর কোনো পথ নেই। বন্যার পানিতে মহাসড়ক ডুবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানীর সঙ্গে পার্শ্ববর্তী এলাকাগুলোর। ফলে দুর্গতদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে জরুরি ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী। আরাফাত ইসলাম, 71। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বহু মানুষ নিহত হওয়ায় দেশটিতে শোক নেমে এসেছে। প্রিয়জনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। এখনও নিখোঁজ 1,500-এর বেশি মানুষ। তাদের খুঁজতে চলছে উদ্ধার তৎপরতা। সড়ক ও সেতু ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্গত এলাকা। আরাফাত ইসলামের আরও একটি রিপোর্ট। হাসপাতালের বাইরে স্বজনদের দীর্ঘ অপেক্ষা। হাতে নিখোঁজদের ছবি, চোখে উৎকণ্ঠা। কেউ প্রিয়জনের খোঁজে তালিকায় নাম খুঁজছেন, কেউ কর্মকর্তাদের কাছে ছুটছেন তথ্য জানতে।
শেষবার 7:30টায় কথা হয়েছিল আমার স্বামীর সাথে। বলেছিল সন্তানদের জন্য আখরোট ও চকলেট পাঠাচ্ছে, আরো কিছু খাবার। বলেছিল শিগগিরই আসবে, কিন্তু আর আসেনি। জানি না কোথায় আছে, এখন কেমন আছে। নিখোঁজদের তালিকায় নিজের ছেলের নাম নথিভুক্ত করতে হাসপাতালে ছুটে এসেছেন ২৬ বছর বয়সী ছেলের মা চামিন্দা শ্রেষ্ঠা। শেষবার রাত 8:30টার দিকে ছেলের সঙ্গে কথা হয়েছিল তার। আমার ছেলে বন্যায় আটকে গেছে, সে ট্রাক চালাচ্ছিল। রাত 8:30টার দিকে শেষ কথা হয়েছে। এরপর থেকে তার কোনো খবর পাচ্ছি না, আমরা কিছুই জানতে পারছি না। ভয়াবহ বন্যায় নেপালের অন্তত 4টি জেলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধ্বংস হয়েছে বহু সেতু। প্রবল স্রোতের কারণে আকস্মিক বন্যায় মানুষ নিজেদের রক্ষারও সুযোগ পাননি বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। 4টি জেলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেতুগুলো ভেসে গেছে। এখন পর্যন্ত যত রোগী পেয়েছি তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় হেলিকপ্টারে করে রোগীদের আনা হচ্ছে। এ ঘটনায় খোঁজ মিলছে না শতাধিক ভারতীয় পর্যটকের। দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে তারা সবাই কৈলাস মানস সরোবর দেখতে যাচ্ছিলেন। নিখোঁজ স্বজনদের জন্য উদ্বিগ্ন ভারতীয়রাও। এখান থেকে রওনা হওয়ার কথা ছিল তিব্বতের উদ্দেশ্যে, মানে বর্ডার ক্রস করার কথা ছিল। এমনি চারিদিকে চেষ্টা চালাচ্ছি যাতে যোগাযোগটা করা যায় বা কেমন আছে না আছে সেই পরিস্থিতি জানার জন্য ফোন করেছিলাম, সেখান থেকে ওরা দিয়েছেন, আমি লিস্ট পাঠিয়েছি ওখানকার সরকারের কাছে যে পরিস্থিতি জানার জন্য। নিখোঁজদের সন্ধানে যখন স্বজনদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে, তখন দুর্গম এলাকায় উদ্ধার অভিযান পরিচালনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব প্রতিকূলতা কাটিয়ে স্বজনরা চান প্রিয়জনদের দ্রুত ফিরে পেতে। আরাফাত ইসলাম, ৭১। নেপালের ভয়াবহ বন্যার ঘটনায় সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, গ্লেসিয়ার বা হিমবাহ। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের হিমবাহ দ্রুত গলছে, বদলে যাচ্ছে পাহাড়ের মাটি ও পাথরের স্থিতিশীলতা। কিন্তু কিভাবে হিমবাহ জমাট বেঁধে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে? দেওয়ান মুবাশশিরা হোসেনের আরও একটি রিপোর্ট। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় পর্বত। হিমালয়ের উঁচু পাহাড়ে বছরের পর বছর জমতে থাকে তুষার, যা একসময় প্রচণ্ড চাপে শক্ত বরফে পরিণত হয়। সেই বরফ যখন নিজের ওজনের চাপে ধীরে ধীরে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে, তখনই তৈরি হয় গ্লাসিয়ার বা হিমবাহ। তবে হিমবাহ শুধু পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফ নয়, এটি আসলে ধীরে ধীরে চলমান বিশাল এক বরফের নদী। উঁচু পাহাড়ে বছরের পর বছর তুষারপাত হয়, কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে সেই তুষারের সবটা গলে যায় না। এক স্তরের উপর আরেক স্তর জমতে থাকে, আর নিচের স্তরে তৈরি হয় প্রচণ্ড চাপ। সময়ের সঙ্গে তুষার সংকুচিত হয়ে শক্ত বরফে পরিণত হয়। এই বরফ যখন নিজের ওজনের চাপে ধীরে ধীরে নিচের দিকে সরতে শুরু করে, তখন সেটি হয়ে ওঠে একটি হিমবাহ। কিন্তু এই প্রাকৃতিক চক্রে এখন বড় পরিবর্তন আনছে জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক তাপমাত্রা বাড়ার কারণে হিমবাহ আগের তুলনায় দ্রুত গলছে। তবে শুধু বরফ গলে যাওয়াই মূল বিষয় নয়। পাহাড়ের মাটির নিচে এমন কিছু মাটি ও পাথর থাকে যেগুলো দীর্ঘদিন বরফের কারণে শক্ত হয়ে জমে থাকে, যা পার্মাফ্রস্ট নামে পরিচিত। তাপমাত্রা বাড়লে এই মাটি ও পাথরগুলো দুর্বল হয়ে যায়, ফলে পাহাড়ের অংশ হঠাৎই ভেঙে নিচে নেমে আসার ঝুঁকিও বাড়ে। বিজ্ঞানীরা বলছেন নেপাল তিব্বত সীমান্তের সাম্প্রতিক ঘটনাতেও বিশাল পরিমাণ বরফ ও পাথর পাহাড় থেকে নিচে নেমে এসে উপত্যকায় আঘাত করে, আর এরপরে তৈরি হয় ভয়াবহ এই বন্যা। তবে নির্দিষ্ট ধসের জন্য জলবায়ু পরিবর্তনই সরাসরি দায়ী এমনটা এখনই বলা যাচ্ছে না। বিজ্ঞানীরা এখনও বিষয়টি নিয়ে গবেষণা করছেন। তবে দীর্ঘমেয়াদে পৃথিবীর উষ্ণতা বাড়ার কারণে হিমবাহ গলছে, পাহাড়ের বরফ ও মাটি দুর্বল হচ্ছে এবং হিমালয়ে এ ধরনের বিপদের ঝুঁকিও বাড়ছে। এ নিয়ে উদ্বেগ ক্রমেই বেড়েই চলেছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। উত্তর আফ্রিকা জুড়ে তীব্র দাবদাহের মধ্যে আলজেরিয়ার কয়েকটি প্রদেশে ছড়িয়ে পড়েছে দাবানল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে অনেক পরিবারকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সার্ভিস সারা দেশে ১৫৯টি দাবানলের ঘটনা রেকর্ড করেছে। শুধুমাত্র বেজাইয়া প্রদেশে ৩৬টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, যার মধ্যে ১৮টি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ জানিয়েছেন
দেশটির কয়েকটি প্রদেশে ছড়িয়ে পড়া দাবানলে এখনো পর্যন্ত অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন। এদিকে বেজাইয়ার একটি হাসপাতালে 54 জন দগ্ধ ব্যক্তির চিকিৎসা চলছে, যাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। সিভিল প্রোটেকশন এজেন্সির তথ্য মতে বেজাইয়া ও জিজেল এলাকার অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী এল নিনো, আর এর প্রভাব শুধু সমুদ্রে সীমাবদ্ধ থাকবে না, বদলে যেতে পারে বিশ্বের আবহাওয়ার চিত্র। যুক্তরাজ্যের মেট অফিসের আশঙ্কা, এবারের এল নিনোর প্রভাবে 2027 সাল হয়ে উঠতে পারে ইতিহাসের উষ্ণতম বছর। এরই মধ্যে তীব্র তাপপ্রবাহ, খরা, দাবানল, বন্যা ও ঝড়ের মতো চরম আবহাওয়ার মুখোমুখি বিশ্বের বিভিন্ন অঞ্চল। এল নিনো আরও শক্তিশালী হলে এসব দুর্যোগের মাত্রা এবং বিস্তার আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বিস্তারিত রিপোর্টে। প্রশান্ত মহাসাগরে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এল নিনো। জলবায়ুর এই প্রাকৃতিক ঘটনা বৈশ্বিক তাপমাত্রা বাড়ানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত ও আবহাওয়ার স্বাভাবিক ধরনেও বড় পরিবর্তন আনে। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস বলছে, এবারের এল নিনো হতে পারে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী। পূর্বাভাস অনুযায়ী চলতি বছরের শেষ দিকে তাপমাত্রার অস্বাভাবিকতা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। ইউরোপের বিভিন্ন দেশে এরই মধ্যে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার চাপে পড়েছে পানি সরবরাহ, কৃষি ও উদ্ভিদ। কোথাও তীব্র খরা, কোথাও আবার বেড়েছে দাবানলের ঝুঁকি। একাধিক দফা তীব্র তাপপ্রবাহের মধ্যে এল নিনো আরও শক্তিশালী হলে বৈশ্বিক তাপমাত্রায় বাড়তি উষ্ণতা যোগ হতে পারে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় এরই মধ্যে ভয়াবহ দাবানল ছড়িয়েছে। ফ্রান্স ও স্পেন সহ ইউরোপের কয়েকটি দেশে বড় ধরনের আগুনের ঘটনা ঘটেছে। বিজ্ঞানীরা বলছেন, এল নিনো সরাসরি কোনো নির্দিষ্ট দাবানলের কারণ না হলেও বৈশ্বিক তাপমাত্রা ও আবহাওয়ার ধরন বদলে আগুনের অনুকূল পরিস্থিতি আরও বাড়িয়ে দিতে পারে। এল নিনোর আরেকটি বড় প্রভাব বৃষ্টিপাতের ধরনে। বিশ্বের কোথাও এটি খরা বাড়াতে পারে, আবার অন্য অঞ্চলে তৈরি করতে পারে অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, কোনো নির্দিষ্ট বন্যাকে শুধু এল নিনোর কারণে হয়েছে বলা যায় না। অঞ্চল ও মৌসুম ভেদে এর প্রভাবের ধরনও ভিন্ন হয়। আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়েছে সমুদ্রেও। দক্ষিণ ফ্লোরিডার উপকূলে ব্যাপকভাবে জমেছে সার্গাসাম নামের সামুদ্রিক শৈবাল। মার্কিন মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন নোয়া বলছে, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি সার্গাসামের জন্মাতে ভূমিকা রাখছে। মিয়ামি-ডেড কাউন্টিতে 17 মাইল দীর্ঘ উপকূল জুড়ে প্রতিদিন শৈবাল পরিষ্কারে কাজ করছেন কর্মীরা। এল নিনোর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ পানামা খাল নিয়েও। কম বৃষ্টিপাতের কারণে খালের জলাধারগুলোতে পানির সরবরাহ কমে যাচ্ছে, ফলে জাহাজ চলাচলের সংখ্যা কমানোর প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। এল নিনো এখনো পুরোপুরি শক্তিশালী হয়ে ওঠেনি, কিন্তু এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে চরম আবহাওয়ার একের পর এক ঘটনা নতুন করে সতর্ক করছে বিজ্ঞানীদের। আর এল নিনো পূর্বাভাস অনুযায়ী আরও তীব্র হলে তাপ, খরা, দাবানল, বন্যা কিংবা পানির সংকট, কোন অঞ্চলে কোন বিপদ অপেক্ষা করছে সেটি এখন বড় শঙ্কা। চৈতি সরোয়ার, ৭১। ইরান ও কাতারে চলমান দ্বিপক্ষীয় আলোচনার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। বৃহস্পতিবারের এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক উত্তেজনা কমানো এবং সংলাপের জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা নিয়ে মত বিনিময় করেছে। সমুদ্রপথে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার সময় অন্তত 37 জন সুদানি অভিবাসী মারা গেছেন। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। উদ্ধার ও সহায়তা কমিটি এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন, যারা সুদানের এল ফাশের, এল জেনেইরা সহ অন্যান্য ছোট বড় এলাকা থেকে এসেছেন। এর মধ্যে উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। জার্মানি বার্লিনে একটি স্কুলে সহিংস ঘটনায় এক নারীসহ 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ 19 বছর বয়সী একজনকে আটক করেছে, তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানায়, বৃহস্পতিবার গোসেন ডিউ জিটাউয়ের একটি স্কুলে প্রাণহানির এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, আটক ওই ব্যক্তি নিহত একজনের প্রাক্তন প্রেমিক।
ভারতের উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার গঙ্গা নদীর তীরবর্তী একটি খোলা মাঠে ঘটনাটি ঘটে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিমানটিতে ছিলেন একজন ফ্লাইং ইনস্ট্রাক্টর এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট। খোলা মাঠে বিমানটি বিধ্বস্ত হওয়ায় আশেপাশের কোনো বাড়িঘর বা স্থানীয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। সৌদি আরবের মক্কায় ভারী বৃষ্টির আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। বুধবার সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে মক্কার বিভিন্ন এলাকায় খারাপ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। বাসিন্দাদের নিচু জায়গা, উপত্যকা ও বাঁধের আশেপাশে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত, শিলাবৃষ্টি, প্রবল বাতাস ও আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। প্রতি বছরের মতো স্পেনের বুনোল শহরে গেল বুধবার উদযাপিত হয়েছে টমেটো উৎসব লা টমাটিনা। এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 20,000-এর বেশি পর্যটক অংশ নেন এই উৎসবে। প্রায় 1 ঘন্টা ধরে চলেছে টমেটো ছোড়াছুড়ি, আর ব্যবহার হয়েছে প্রায় 165 টন পাকা টমেটো। মুহূর্তেই শহরের সাদা পোশাক আর রাস্তাঘাট রূপ নেয় লাল রঙে। কিভাবে শুরু হয়েছিল লা টমাটিনা জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। স্পেনের বুনোলের রাস্তায় চলছে যুদ্ধ, তবে অস্ত্রের বদলে হাতে টমেটো। হাজারো মানুষ নেমেছে বিশ্বের অন্যতম অদ্ভুত ও মজার উৎসব লা টমাটিনায়। বুনোল শহরে প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবার অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লা টমাটিনা উৎসব। সবশেষ গেল বুধবার উদযাপিত হয় এ ফেস্টিভ্যাল। এবারের লা টমাটিনায় অংশ নেন বিভিন্ন দেশ থেকে আসা 20,000-এর বেশি মানুষ। নির্দিষ্ট সময় শুরু হওয়ার পর হাজারো মানুষ রাস্তায় নেমে একে অপরের দিকে ছুটতে থাকেন পাকা টমেটো। মাত্র 1 ঘন্টায় পুরো শহর ঢেকে যায় টমেটোর লাল পাল্পে, আর এই 1 ঘন্টার উন্মাদনায় ব্যবহৃত হয় 165 টন টমেটো। আমি সবসময় আগস্টের শেষ বুধবারের জন্য অপেক্ষা করে থাকি। এখানে আসি, টমেটো ছোড়াছুড়ি করি এবং দারুণ একটা সময় কাটাই। আমি টমেটো অনেক ভালোবাসি, তাই এখানে এসেছি। দারুণ একটা সময় কেটেছে, আশা করি আবারও আসতে পারবো। উৎসব শুরুর আগে শহরের ভবনগুলো ঢেকে দেওয়া হয় বিশেষ ট্রিপল দিয়ে, যাতে টমেটোর পাল্পে ক্ষতি না হয়। চোখ রক্ষা করার জন্য অনেকেই ব্যবহার করেন সাঁতারের গগলস, কেউ বা কানে দেন প্লাগ। নিয়ম একটাই, টমেটো ছোড়ার আগে সেটি চটকে নিতে হবে যাতে কারো গুরুতর আঘাত না লাগে। এই টমেটো উন্মাদনার শুরুটা ছিল একেবারে অন্যরকম। 1945 সালে বনলে তরুণদের একটি মারামারি গড়ায় সবজি বাজারে। হাতের কাছে কিছু না পেয়ে সেখানকার টমেটোই হয়ে ওঠে তাদের প্রধান অস্ত্র। দর্শকদের কাছে ঘটনাটি এতটাই মজার ছিল যে পরের বছর একই সময়ে শুরু হয় টমেটো ছোড়াছড়ি, আর এভাবেই লা টমাটিনা উৎসব জনপ্রিয় হয়ে ওঠে। এটি এখন স্পেনের পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণ। এতে অংশ নেওয়ার জন্য মাস ধরে চলে প্রস্তুতি। তবে এই অঞ্চলে লা টমাটিনার জনপ্রিয়তা বাড়ে 2011 সালে বলিউড সিনেমা জিন্দেগি না মিলেগি দোবারা মুক্তি পাওয়ার পর। 3 বন্ধুর স্পেন সফরের সবচেয়ে মজার অধ্যায়গুলোর একটি ছিল এই লা টমাটিনা। দেওয়ান মুবাশিরা হোসেন, 71। এই ছিল এখনকার আয়োজনের বিশ্বের নতুন নতুন খবর এবং বিশ্লেষণে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর 1টায়। সরাসরি সংবাদের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71-এর সাথে।